আজকে আমি আর কোনো বেসিক আলোচনা করব না, সরাসরি চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের অ্যাকাউন্টিং ইকুয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো। তোমরা ধৈর্য ধরে ক্লাস দেখো, শর্ত একটা, আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিতে হবে, 1 সেকেন্ডও টানা যাবে না। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আর এই অঙ্কটার সমাধানের জন্য যা জানা প্রয়োজন এগুলো তো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তো মনে করো তুমি সম্পূর্ণ প্রশ্নটা পড়ে নিয়েছো। শেষে বলা হয়েছে শো দি ইফেক্টস অফ দি অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা দেখাও। প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ প্রমাণ করো। আচ্ছা, এখানে আছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000। দেখা যাচ্ছে যে এখানে মার্চেন্ডাইজ কতটা আসছে। মার্চেন্ডাইজ কত তখনই থাকে যখন এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক হয়ে থাকে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের যে অঙ্ক, এটা নিয়ে আগের ক্লাসে বলেছি। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের যে অঙ্ক, এটা আগের ক্লাসের এর আগে যে 2টা ক্লাস সেগুলোতে বলা হয়েছে, সমাধানও বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, 30 তারিখে যখন তোমরা যাবে, আমি একটু পরে ব্যাখ্যা করব, দেখা যাবে পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 40,000। এখানে বলে শেষে ব্র্যাকেটে একটা তথ্য দেওয়া আছে যে প্রফিট 20% অন সেল। প্রফিট 20% অন সেল মানে যেই পরিমাণ বিক্রয়ের 20% হলো মুনাফা। এখন বিক্রয় এবং মুনাফা আর বিক্রিত পণ্য ব্যয়ের সাথে যে সম্পর্কটা, সেটা আমি একবার তোমাদেরকে বোঝাতে চাই। যেমন ধরো, আমি একজন ব্যবসায়ী, কোনো কিছু বিক্রি করতে চাই। তো বিক্রি করতে গেলে হয়তো যে কোনো প্রোডাক্ট আমাকে নিজেকেই উৎপাদন করতে হবে, না হলে তো কোথাও ক্রয় করে আনতে হবে। তারপর সেক্ষেত্রে মজুরি লাগবে, গাড়ি ভাড়া লাগবে, যাবতীয় ব্যয় সব কিছু বাদ দিয়ে ধরে নাও যে 80 টাকা হয়েছে। 80 টাকা হয়েছে, তাহলে আমি আরও 20 টাকা মুনাফা বা প্রফিট করব। এখন আমাকে বিক্রয় করতে হবে 100 টাকা মূল্যে। তো এই যে 100 টাকা, এটা হচ্ছে সেলস ভ্যালু, মানে এই বিক্রয় মূল্য। ওকে, এই বিক্রয় মূল্যের 20% প্রফিট, আমি যে এখানে প্রফিটটা যুক্ত করেছি এটা কিন্তু 20%, যে 100 টাকার 20% 20 টাকা হয়, এটা প্রফিট। তাহলে এখানে যে কষ্ট করছে হলো সেটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 80%। তার মানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 80%, এটা বিক্রয়ের 80%। ওকে, প্রফিট হচ্ছে বিক্রয়ের 20%, আর সরাসরি বিক্রয় মূল্য হচ্ছে এটা 100%। 100 টাকা যেটা, এটা হলো 100%। তো বোঝানোর কারণ আছে, এটা যে একেবারেই তোমাদের জন্য কঠিন হবে এমন কিছু না, সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। নিজেরা একবার প্রশ্ন পড়ে নেবেন, প্রশ্ন পড়ে নিয়ে প্রতিটা ট্রানজ্যাকশন লেনদেন ভালো করে পড়বেন, দেখবেন যে জাবেদা দেখলে কি হতে পারে। আর যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে অঙ্কের মধ্যে, তাহলে ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা সম্পদের গড়ে তো হয়ে যাবে। কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, সব ভালো করে দেখবেন। তো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে এখানে সম্পদ আছে 4টা: ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেন্ট। তুমি চাইলে প্রিপেড রেন্ট 2 নম্বরেও লিখতে পারো, ইনভেন্টরি শেষেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আগে পরে লিখতেই পারো, কোনো সমস্যা নেই। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির মধ্যে এখানে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, 2টা দায় আছে অঙ্কের মধ্যে, তাই লেখা হয়েছে। একটা থাকলে একটা লিখবেন, না থাকলে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। ক্যাপিটাল, এখানে কি কি বসে বলো তো? মূলধন আর আয় প্লাসের হয়ে, ব্যয় উত্তোলন মাইনাসের হয়ে। এখানে তুমি মন্তব্য করতে পারো রিমার্কে, আর এখানে তো তারিখগুলো। আচ্ছা, এখন এক এক করে দেখি কি আছে এখানে। 1 তারিখ, দি ওনার, মালিক নিজের আমো, সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট 4 টাকা 2,50,000। ওনার ব্যক্তিগত বিনিয়োগ 2,50,000 টাকায় বিক্রি করেছেন অ্যান্ড ব্রড ইন এজ ক্যাপিটাল অফ টাকা 2 লক্ষ, আর মূলধন বাবদ 2 লক্ষ টাকা নিয়ে এসেছেন। ব্যক্তিগত বিনিয়োগ 10 কোটি টাকায় বিক্রি করলো আমার দেখার বিষয় না, কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন সেটাই দেখতে হবে। 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। ওকে, তাহলে 2 লক্ষ টাকা নিয়ে যদি উনি ব্যবসা শুরু করেন তো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ওই অনুযায়ী আমি
বিবরণী চকে বসিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। একটু ধীরে ধীরে আলোচনাটা করতেছি। ক্যাশ, তারপর এই যে জুনের 1 তারিখ ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, এখানে মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। ব্যালেন্সে 2 লক্ষ নামিয়ে নাও, আর এই 2 লক্ষ নামিয়ে নাও। এগুলো তো জানো তোমরা কীরকম, যেহেতু এর আগেও ক্লাস নিয়েছি, তাই এখন আর বিস্তারিত আলোচনা করছি না। পেইড হাউস রেন্ট ফর 2 মান্থ 20,000, 2 মাসের ভাড়া পরিশোধ 20,000। অগ্রিম দেওয়া হয়েছে, প্রিপেইড রেন্ট ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। এই জন্য এই যে প্রিপেইড রেন্ট নামে একটা সম্পদ আছে, আবারও বলছি, প্রিপেইড রেন্ট তুমি চাইলে ইনভেন্টরি জায়গায়ও লিখতে পারো, ইনভেন্টরি যেটা এটা শেষও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 5 তারিখে প্রিপেইড রেন্টের করে আর ক্যাশের করে অগ্রিম যেহেতু ভাড়া দিয়ে দিচ্ছ, সেই ক্ষেত্রে প্রিপেইড রেন্ট বা সম্পদ বৃদ্ধি পাইছে, সুতরাং এটা প্লাসের। আর এই যে ভাড়া দিতে গিয়ে তোমার নগদ তো চলে গেছে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাসের। ব্যালেন্সে এই দুইটা যেহেতু প্লাস মাইনাসের, তাহলে 2 লক্ষ থেকে 20,000 বাদ দিলে 1,80,000 ব্যালেন্স, এটা 20,000, এটা 2 লক্ষ। 8 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ টাকা 65,000। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম হবে না, ফর হতে পারে, তো যাই হোক, নগদে পণ্য ক্রয় 65,000 টাকা। যেহেতু মার্চেন্ডাইজ উল্লেখ আছে, তো এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। এখন তো যদি পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হতো, তাহলে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট সেটাই লিখতাম। আর যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক আগের ক্লাসে আলোচনা করেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরির আরও একটা নাম আছে ইনভেন্টরি, এই জন্য ইনভেন্টরি নামে এখানে একটা সম্পদের গড় লেখা হয়েছে। 8 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। সম্পদ এটা বৃদ্ধি পাইছে 65,000 প্লাসের, নগদ চলে গেছে মজুদ পণ্য ক্রয় করতে গিয়ে, এই জন্য এটা মাইনাসের। বেসিক কিন্তু আগের ক্লাসে আছে। ব্যালেন্স নামাও, এই দুইটা বিক করলে 1,15,000, এখানে 65, এখানে আগের 20, এখানে আগের 2 লক্ষ। 10 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম নিনা টাকা 75,000। পারচেজ মার্চেন্ডাইজ নিনার কাছ থেকে পণ্য ক্রয়, তো নিনার কাছ থেকে পণ্য ক্রয়, তার মানে তো এটা বাকিতে, নাম যেহেতু আছে তার মানে বাকিতে নগদের উল্লেখ নেই। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, নিনা হচ্ছে এখানে পাওনাদার। 10 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর এই যে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ব্যালেন্স 1,15,000, এই দুইটা যোগ করো 1,40,000, 20,000, 75,000, 2 লক্ষ। ঠিক আছে এটা। এবার হ্রাস বৃদ্ধিটা, মজুদ পণ্য বাকিতে আর নগদে ক্রয় করলে মজুদ পণ্য ব্যবসা হেতু এসেছে, সেই ক্ষেত্রে সম্পদটা বৃদ্ধি পাইছে। আর বাকিতে ক্রয় করার কারণে অ্যাকাউন্টস পেবল বা পাওনাদার দায়ের পরিমাণও বৃদ্ধি পাইছে। বেসিকটা একেবারে ক্লিয়ার। বড় টাকা 90,000 ফ্রম ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট। ব্যাংক থেকে 90,000 টাকা ধার করা হয়েছে, আর নোট পেবলের মাধ্যমে সাইন করা হয়েছে। তো নগদ পেয়েছো ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট, এটাই তো। এগুলো আমরা আগের ক্লাসেও দেখেছি, ক্যাশের করে আর নোট পেবলের করে। এই যে নোট পেবল আছে, ধার করেছো, নগদ এসেছে, নগদ বৃদ্ধি পাইছে। তাহলে ব্যালেন্স এই দুইটা যোগ করো, 2,05,000, এখানে 1,40,000, এখানে 20,000, 75, 90,000, এখানে 2 লক্ষ। দায় বৃদ্ধি পাইছে আর নগদও বৃদ্ধি পাইছে। সম্পদ আর দায় যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা প্লাস করি, হ্রাস পেলে মাইনাস করি। সম্পদ আর দায় 17 তারিখ রিসিভড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 10,000। বিজ্ঞাপনের জন্য একটা বিল প্রাপ্তি 10,000। তো বিজ্ঞাপনের জন্য একটা বিল প্রাপ্তি মানে বিজ্ঞাপন দিয়েছিলাম আমার ব্যবসায়ের জন্য, ব্যবসাটা ধরে নিবে নিজের, আমি ধরে নিলাম আমার। তো বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই ক্ষেত্রে 10,000 টাকা বকেয়া আছে, এক্ষেত্রে ব্যয় ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ডেবিট, আর পাওনাদার টাকা পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তাই না? এরকমই তো হয়, যে কোনো ব্যয় বকেয়া থাকলে ব্যয়কে ডেবিট করতে হয়, ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করতে হয়। অ্যাকাউন্ট পেবল, এই যে বিজ্ঞাপন ডেবিট, ব্যয় হওয়ার কারণে সরাসরি মাইনাস, অ্যাকাউন্ট পেবল ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখানে দায় বৃদ্ধি পাইছে, আর এখানে তো ব্যয় সরাসরি মাইনাস, আর এটা দায় যেহেতু এখনো পাওনাদার পাবে, তো দায়টা বৃদ্ধি পাইছে, এই জন্য এটা প্লাসের।
ব্যালেন্সে 2,05,000, 1,40,000, 20,000 দুইটা যোগ করো, 85,000, এখানে 90,000। 2 থেকে 10,000 বিক করলে, 2 লক্ষ থেকে 10,000 বিক করলে 1,90,000। ওকে। 19 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000। যে 75,000 টাকা দিয়ে, মানে 75,000 টাকার পণ্য বিক্রয়। তো এই যে কথাটা, এই জাতীয় অঙ্ক আমরা যে আগের ক্লাসে করেছি, আমি এখন তোমাদের সংক্ষেপে যে আলোচনাটা করব, তোমরা শুধু তা বুঝো আর মনে রাখো, একেবারে সহজ। কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে? 75,000। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করা হয়? মজুত পণ্যের হিসাব রাখা হয়। এই 75,000 টাকার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় কত, প্রফিট কত, আমাদের কি এখানে কোনো তথ্য আছে? নেই। যেহেতু বলেছিলাম অঙ্কের মাঝামাঝি আলোচনা করব, তখন এই যে তথ্যটা প্রফিট হচ্ছে বিক্রয়ের 20%, তার মানে এটা যদি টোটাল 75,000 বিক্রয় হয়, এটার 20% নিশ্চয়ই প্রফিট আছে। এটা তো বিক্রয় 75,000, তো 75-এর 20% কত হয় এটা বাহির করবো ক্যালকুলেটারে। তো যত হবে সেটা হলো প্রফিট। 75,000 থেকে সেই প্রফিট বাদ দিলে যেটা থাকবে সেটাই আমরা বিক্রিত পণ্যের ব্যয় মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে বসাবো। আচ্ছা, নগদ তো পেয়েছি, তোমরা একবার লক্ষ্য করো। যেমন ধরো এই জায়গায় এখন তো 19 তারিখ ছিল, নগদ 75,000 পাইছো। ওকে, নগদ অন ডেবিট 75,000। 75,000-এর 20% বের হয়ে যাবে 15,000। 15,000 প্রফিট, যেটা আয়ের মধ্যে বিক্রয় করলে আয় হয়, আয়ের মধ্যে লিখতে হয় 75। এটার মধ্যে 15,000 যদি প্রফিট হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বা মজুত পণ্যের ব্যয় কত? 75 থেকে 15 বাদ দিলে যে 60,000, এই পরিমাণ মজুত পণ্য হ্রাস পেয়েছে বা বিক্রয় করে দিছি, মানে মজুত পণ্য ব্যবসা থেকে কমে গেছে। এই জন্য এটা যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, মানে প্রতিদিনের মজুদের হিসাব প্রতিদিন রাখা হয়। তো প্রতিদিন মজুদের হিসাব যেহেতু প্রতিদিন রাখা হয়, তো এটা মজুত পণ্য বিক্রি করে দিলেই কিন্তু সেটা হিসাব থেকে বাদ দিতে হয়। আর মজুত পণ্য নতুন করে ক্রয় করলেই সেটা মজুত পণ্য বা ইনভেন্টরির সাথে প্লাস করতে হয়। তো তোমরা কি এটা বুঝতে পারলে? যেহেতু আগের ক্লাসে আমি আরও আলোচনা করেছি, এখন আর আলোচনা করলাম না। ক্যাশ 75,000, তারপর এটার আয় 15,000, 75 থেকে 15 বাদ দিয়ে 60,000, এটা হচ্ছে মজুত পণ্যের ব্যয়। ব্যালেন্সে দুইটা যোগ করো, 2,80,000 বিয়োগ করো 80। আগেরগুলো এক এক করে নামিয়ে নাও, আগের ক্লাস দেখতে হবে কিন্তু, এই জন্য আর বিস্তারিত আলোচনা করতেছি না। সোল্ড মার্চেন্ডাইজ টু কলি 1 লক্ষ। কলির কাছে পণ্য বিক্রয়, তো কলির কাছে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করলে এখানে প্রফিটও আছে 20%। 1 লক্ষের 20% 20,000 টাকা হবে, তাহলে 80,000 বসবে মজুত পণ্যের করে। আর এখানে তো নগদে বিক্রয় নয়, এখানে বাকিতে বিক্রয়, কারণ নাম আছে আর ক্যাশ উল্লেখ নেই। বাকিতে যেহেতু বিক্রয়, তো দেনাদারের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবলের করে টোটাল 1 লক্ষ, মজুত পণ্যের করে 80,000, আর প্রফিট 20%, সেটা চলে যাবে ক্যাপিটালের করে। 21 তারিখ ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের করে 1 লক্ষ, 1 লক্ষের 20% প্রফিট এখানে প্লাসের। 1 লক্ষ থেকে 20,000 বাদ দিলে যে 80,000 টাকা মজুত পণ্য হ্রাস পাবে, এটা মাইনাসের। ব্যালেন্সে নামিয়ে নাও, এটা 2,80,000, এই দুইটা বিক করলে এখানে 0, এখানে 1 লক্ষ, এখানে 20,000, এখানে 85, এখানে 90, দুইটা যোগ করো 2,25,000। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 2021 টাকা 5,000। 24 তারিখে 21 সালে যে দেনাদারের কাছে আমি 1 লক্ষ টাকা আর কি করেছিলাম এখানে, এটা একটু ভালো করে বোঝো। 21 তারিখে, হ্যাঁ 21 তারিখে দেনাদারের কাছে আমরা 1 লক্ষ টাকা পাবো, 1 লক্ষ টাকা বিক্রি করেছিলাম। সেই 21 তারিখের দেনাদারের কাছ থেকে 5,000 টাকার মজুত পণ্য এখন ফেরত এসেছে। রিটার্ন মার্চেন্ডাইজ মানে ফেরত এসেছে 21 তারিখ বিক্রয়ের। এখন এই 5,000-এর মধ্যে তো প্রফিট অন্তর্ভুক্ত ছিল 20%। এখন পণ্যটা যেহেতু বিক্রয় করার পরে ফেরত এসেছে, তাহলে 20% প্রফিটটাও এখন কি করতে হবে? আলাদা করতে হবে। এখন কিন্তু আমি মজুত পণ্যটা কি করছি? ফেরত পেয়েছি মজুত পণ্য। মজুত পণ্য ফেরত পেয়েছি এক, যেমন আমি তোমাদের এখানে বোঝাই, টাকার পরিমাণ এটা হলো 24 তারিখ। এক হলো মজুত পণ্য আমি ফেরত পেয়েছি 5,000 টাকার। তো 5,000 টাকার 20%, 5,000-এর 20% কত? 5,000-এর 20% 1,000 টাকা। তো মজুত পণ্য আমি ফেরত পেয়েছি দেনাদারের কাছ থেকে কত টাকা? 5,000 টাকা। তো দেনাদারের পরিমাণ হ্রাস পাইছে। 5,000-এর 20% 1,000, আর 1,000 বাদ দিলে পরবর্তী যে 4,000, এটা মজুত পণ্যের করে কি হবে?
যোগ হয়ে যাবে, কারণ মজুদ পণ্য এখন ফেরত এসেছে। যে 5,000 ছিল এটা কিন্তু প্রফিট সহ, এটা মজুদ পণ্যের ব্যয় নয়। এখন প্রফিট কত পার্সেন্ট? 20%। তো 5,000-এর 20% 1,000। আগে যেহেতু প্রফিটটা যোগ করে নিয়েছিলাম, এখন কিন্তু বিয়োগ করতে হবে, এই জন্য এখানে মাইনাস। এই জন্য অ্যাডজাস্টমেন্ট অফ প্রফিট এটা বলা হয়েছে। আগে যেহেতু বিক্রয় করেছিলাম, একজন দেনাদারের সৃষ্টি হয়েছে, তখন আমি প্রফিট যোগ করেছিলাম, আর এখন সেই পণ্যই ফেরত পেয়ে গেলাম বিক্রয় করার পরে, প্রফিট তো আর প্রফিট থাকবে না। তাহলে এখন 1,000 20% মাইনাস, এখানে 5,000 অলরেডি দেনাদারের কাছ থেকে আমরা কমিয়ে নিয়েছি। আর যে 4,000 টাকা, সেটা যেহেতু পণ্য ফেরত পেয়ে গেছি, ইনভেন্টরি এর ঘরে চলে আসবে। একটু গভীরে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এটা ব্যালেন্স 2,80,000 4,000, এটা বিয়োগ করো, দুইটা বিয়োগ করলে 95,000, এখানে 20,000 85 90, এখানে বিয়োগ করলে 2,24,000 টাকা। পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 40,000, যে অন অ্যাকাউন্ট মানে পেমেন্ট প্রাপ্তি, অন অ্যাকাউন্ট বাকির যে টাকা 40,000 প্রাপ্তি, তো এটা নিশ্চয়ই দেনাদারের টাকা। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো উপরে আমরা এই ক্যাশের ঘরে আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে বসাবো। যেমন আমি এখানে 30 তারিখ ক্যাশের ঘরে 40,000, এটা নগদ পেয়েছি, আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে বসালাম। এখন নগদ পেয়েছি, এটাও সম্পদ বৃদ্ধি পাইছে প্লাসের। দেনাদার দিয়েছে, আগে ছিল 95,000, 40,000 দিয়ে দিছি, এখন হলো 55,000 বাকি থাকে, তাহলে সম্পদ এখানে হ্রাস পাইছে, এই জন্য এখানে সরাসরি ব্র্যাকেট মাইনাসের হবে। এই দুইটা যোগ করো, 3,20,000 ব্যালেন্স, 4,000 20,000 85 90 2,24,000। শেষ তো লেনদেনগুলা, তারপরও একটা বাকি থেকে যায়, কি সেটা? ওই যে 5 তারিখে 2 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 20,000, 30 তারিখে গিয়ে কি জুন মাসের 30 তারিখে গিয়ে একটা মাস শেষ হয়ে গেছে, তো এক মাসের এটা ব্যয়িত হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো এখন 20,000-এর, যেহেতু 2 মাসের ভাড়া 20,000, এক মাসের 10,000 টাকা এখন ব্যয় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্যয়কে ডেবিট করতে হবে। যেমন রেন্ট এক্সপেন্স এখন হয়ে যাবে ডেবিট, আর প্রিপেড রেন্টের পরিমাণ কমে গেছে, প্রিপেড রেন্ট হয়ে যাবে ক্রেডিট। উপরে যে প্রিপেড রেন্ট আছে, তো এই প্রিপেড রেন্টে 10,000 টাকা, এটা যেহেতু হ্রাস পেয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 20,000 ছিল 2 মাসের জন্য, এক মাস পার হয়ে গেছে, এখন কি আর 20,000 2 মাসের থাকবে না, তো হ্রাস পেয়ে যাবে, তাহলে এটা মাইনাসের। আবার রেন্ট এক্সপেন্স করতে হবে ডেবিট, কারণ এটা ব্যয় হয়ে গেছে, এতদিন ছিল সম্পদ, আর এখন ব্যয় হয়ে গেছে, তো রেন্ট এক্সপেন্স হয়ে গেছে, এই জন্য এটা সরাসরি মাইনাস। তো ব্যালেন্সগুলো তোমরা নামাও, এটা এই দুইটা বিয়োগ করো, এই দুইটা বিয়োগ, এখানে 90 এখানে 85, এই দুইটা বিয়োগ করো 10 55 4, 3,20,000 ব্যালেন্স। ওকে, তাহলে এখন পর্যন্ত আমি যা আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, তাহলে এরপরে কি করতে হয় তোমরা তো জানো। এই চারটা যোগ করো, 3,89,000, এগুলো যোগ করো, 3,89,000 পেয়ে যাবে। সম্পদের যেগুলো আছে আর দায় মালিকানা সত্ত্বে যেগুলো আছে, এখানে প্রমাণটা করে নাও। এই জায়গায় এখন আমরা প্রমাণটা করে নিব। প্রমাণ সহজ, এসেটসের দিকে যে 4টা সম্পদ ছিল, 4টা সম্পদের টাকা এখানে বসাও, যোগ করলে 3,89,000। দায় মালিকানা সত্ত্ব যেগুলো ছিল এখানে যোগ করে 3,89,000, উভয় দিক তো সমান হয়ে যাবে। এটা তো আর প্রমাণ করা সহজ, যেহেতু আগের ক্লাসও তোমরা করেছো। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই 4টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজনে আরও ক্লাস হবে, আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আরও ক্লাস নিব, আর বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও।